নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাজারে আজকের যা পতন হলো সেটা থেকে বোঝা যায় যে ভারত দারুণ একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এবং একটি দারুণ চ্যালেঞ্জ বিগত 2 মাস ধরে ফেস করে চলেছে। বিগতকাল রাতে আমরা আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে বক্তব্য শুনলাম বা তার যে বিশেষ সতর্ক বার্তা শুনলাম বা উপদেশ শুনলাম, তাতে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষকে যথেষ্ট লড়াই করতে হচ্ছে বিভিন্ন জিওপলিটিক্যাল টেনশনের সঙ্গে। অতি উপদেশ দিয়েছেন তিনি, এবং এই যে উপদেশগুলো তিনি দিয়েছেন তার মাধ্যমে বোঝা যায় যে সরকার অন্তত এই মুহূর্তে তার জনগণের ওপর জোর করে পেট্রোল বা ডিজেলের দাম বাড়িয়ে বিব্রত তাদের করতে চাইছেন না। অর্থাৎ বিষ পান সরকার নিজেই করছেন, সেটা জনগণকে করতে দিচ্ছেন না। এবং মহামান্য প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি একবারের জন্যও বলছেন না যে আমরা পেট্রোলের দাম বাড়াতে চলেছি বা ডিজেলের দাম বাড়াতে চলেছি বা ডোমেস্টিক যে গ্যাস অর্থাৎ রান্নার যে গ্যাস সেটার দাম বাড়াতে চলেছি। তার বদলে স্নেহশীল একজন অভিভাবক হিসাবে তিনি যেটা বলছেন যে আপনারা অন্তত একটা কাজ করুন, সেটা হয়তো আপেক্ষিকভাবে সামান্য মনে হতে পারে, কিন্তু যদি 145 কোটি মানুষ সেটা একসঙ্গে ফলো করেন, ভারতবর্ষ বেঁচে যাবে, ভারতবর্ষের অর্থনীতি অনেক রেজিলিয়েন্স দেখাতে পারে। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, দেখুন, এরকম তো বহু ভারতীয় রয়েছেন, লাখ লাখ ভারতীয় রয়েছেন যারা বিদেশে বেড়াতে যান। এই বিদেশে যখন বেড়াতে যান তখন তারা যেটা করে থাকেন যে টাকা, স্বদেশের টাকা তারা ডলারে কনভার্ট করেন এবং সেই ডলার নিয়ে বিদেশে খরচ করে আসেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে কিভাবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের দ্বারা বিদেশে টাকা চলে যাচ্ছে। অত্যাধিক দাম বৃদ্ধির ফলে ক্রুড অয়েল, গ্যাস প্রভৃতির আমাদের অয়েল মার্কেটিং কোম্পানিজগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে তারা অত্যাধিক ডলারের ডিমান্ড করছে। অর্থাৎ একদিকে ডলার ক্রমাগত টাকার তুলনায় শক্তিশালী হয়ে উঠছে, অন্যদিকে তেলের দাম ক্রমবর্ধমান হওয়ায় এবং তেল যেহেতু ডলার ইন্ডেক্সড, তার ফলে আমাদের বিলিয়নস অফ ডলার্স খরচ হয়ে যাচ্ছে কেবল বিদেশ থেকে তেল এবং গ্যাস আমদানি করার ক্ষেত্রে। তিনি উপদেশ দিচ্ছেন যে আপনাদের প্রাইভেট ভেহিকেলস রয়েছে, অন্তত এই কয়েকটা মাস কি এটা সম্ভব নয় যে আপনারা যদি অফিসে যান কারপুলিং করে যাবেন, নিজের গাড়ি ব্যবহার না করে সরকারি ট্রান্সপোর্ট ব্যবহার করবেন? সেটা বাস হতে পারে, সেটা ট্রেন হতে পারে। অর্থাৎ এখানে কোনো ধরনের বিবাদের জায়গা নেই, যে তিনি জনগণের কথা মাথায় রেখেই এই বক্তব্য পেশ করছেন। 2 নম্বর জায়গা যেটা তিনি বলছেন যে দেখুন, 1 বছরের জন্যে আপনারা সোনা কেনা বন্ধ করুন। আপনারা অবাক হয়ে যাবেন এইটা ভেবে যে সোনার সঙ্গে জিওপলিটিক্যাল টেনশন বা ক্রুড অয়েলের দামের কিসের সম্পর্ক। মুশকিলটা হচ্ছে যে সোনা হচ্ছে একটা হেজিং অ্যাসেট। অর্থাৎ যখন যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে বিশ্বজোড়া, জিওপলিটিক্যাল টেনশনস ক্রমাগত হতে থাকে, তখন কি ইনস্টিটিউশন বলুন, কি বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বলুন, কি সাধারণ মানুষ বলুন, তারা সোনা কিনে ঘরে মজুত করে রাখেন, যদিও সোনাটা হয়তো তাৎক্ষণিক কোনো কাজে লাগছে না। শুধু তাই না, ভারতবর্ষের যে সাধারণ মানুষ বা কেন্দ্রীয় ব্যাংক বা সাধারণ ব্যাংকগুলো যে সোনা কেনে, সেটা মোটেই ভারতবর্ষে উৎপাদন হয় না, কারণ ভারতবর্ষে সোনা নেই বললেই চলে। অর্থাৎ সোনার খনি খুব কম উৎপাদন করে। সেই জন্য আমাদের অধিকাংশ সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং এক্ষেত্রে যত ডলারের দাম বৃদ্ধি হচ্ছে এবং তার সঙ্গে সোনার দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি হচ্ছে, একইভাবে সোনার জন্যেও ভারত সরকারের পকেট থেকে অতিরিক্ত টাকা বিদেশে চলে যাচ্ছে। অর্থাৎ আমাদের দেশের সমূহ ক্ষতি হয়ে যাচ্ছে। কল্পনা করতে পারবেন না যে ফিসকাল ইয়ার 2021-এ আমাদের যে পরিমাণ আমদানি ছিল তার তুলনায়
প্রায় দ্বিগুণের বেশি আমদানির পরিমাণ বেড়ে গিয়েছে। বর্তমানে আমরা $240 বিলিয়ন ইম্পোর্ট করে ফেলেছি ফিসকাল ইয়ার 2026-এ। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে 4টি মূল কমোডিটির কথা বলেছেন তার উপর ফোকাস করুন। এক হচ্ছে ক্রুড অয়েল, 2 নম্বর হচ্ছে সোনা, 3 নম্বর চমকাবেন না ভেজিটেবল অয়েল অর্থাৎ ভোজ্য তেল, এবং 4 নম্বর যেটা নিয়ে বিগত বহু দিন ধরে বহু মাস ধরে আলোচনা করে যাচ্ছি, ফার্টিলাইজার্স। এইগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় এবং $240 বিলিয়ন, লক্ষাধিক কোটি টাকা কেবলমাত্র আমাদের ফিসকাল ইয়ার 2026-এ বিদেশে চলে গিয়েছে। এইবার ফার্টিলাইজার কেন আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, তার সঙ্গে ক্রুড অয়েলের একটি সম্পর্ক রয়েছে। এর আগে অতীতে বহু এপিসোডে আলোচনা করেছি যে ফার্টিলাইজার, বিশেষ করে ফসফেটস এবং ইউরিয়া, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের ওপর। অর্থাৎ মিথেন থেকে, অ্যামোনিয়া থেকে মিথেন তৈরি করতে হয়, সেই মিথেন থেকে ফসফেটস বা ইউরিয়া তৈরি হয় ভারতবর্ষে। এছাড়া সালফার নিয়ে আসতে হয়, যেটাও কিন্তু ক্রুড অয়েলের একটা প্রোডাক্ট বা প্রাকৃতিক গ্যাসের একটা বাই প্রোডাক্ট, যেটা মধ্যপ্রাচ্য থেকে এতদিন আসতো। যেহেতু মধ্যপ্রাচ্য থেকে কোনো তেল বা গ্যাস খুব সীমিত পরিমাণে আসছে, তার ফলে বিরাট বিরাট চাপ পড়ে গেছে আমাদের ফার্টিলাইজার সেক্টরের দাম মাথা চাড়া দিয়ে উঠেছে। ক্রুড অয়েলের দাম তো বটেই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দয়া করে আর্টিফিশিয়াল ফার্টিলাইজার ব্যবহারটা কমিয়ে দিন, এটা চাষিদের উদ্দেশ্যে বলছেন। তার বদলে জৈব ফার্টিলাইজার্স, অর্গানিক ফার্টিলাইজার্স ব্যবহার করুন, গোবর সার ব্যবহার করুন, অন্তত 50% কমান দয়া করে, নইলে ভারতের অর্থনীতি আরো বিপদে পড়তে পারেন। এছাড়া 3 নম্বর সেক্টর ভোজ্য তেল। কেন এ কথা বলছেন? ভোজ্য তেল কি কাজে লাগে? কেবলমাত্র রান্নার ক্ষেত্রে কি? উত্তর হচ্ছে না। এই যে কেক খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, এই যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস রয়েছে, সমস্ত কিছুতে ভোজ্য তেলের ব্যবহার একেবারে নিশ্চিন্ত, সেগুলো ব্যবহার করতে হয়। তার মধ্যে অন্যতম ইম্পোর্ট হচ্ছে পাম অয়েল, সেটা ভোজ্য তেল, সেটা ফাস্ট মুভিং কনজিউমার গুডসে ব্যবহার করা হয়। সেই তেলের কতখানি আমরা আমদানি করে থাকি? $19 বিলিয়ন আমদানি করেছি আমরা বিদেশ থেকে। $19 বিলিয়ন কেবল ভোজ্য তেল আমদানি করেছি। এছাড়া ক্রুড অয়েল আমদানি করেছি $134.7 বিলিয়ন, লক্ষাধিক কোটি টাকার কথা বলছিলাম না, এই ক্ষেত্রে একদম সত্যি। সোনা $72 বিলিয়ন আমদানি করেছি। অথচ এইটা নন প্রোডাক্টিভ অ্যাসেট। সোনা কোনো কাজে লাগে না। সোনাকে আপনি আদর করতে পারেন, ঘরে জমা রাখতে পারেন, কিন্তু সোনা কোনো ইনকাম জেনারেটিং অ্যাসেট নয়, এটা কেবলমাত্র একটা হেজিং অ্যাসেট। এবং যেভাবে বিগত কয়েক বছরে সোনার বিপুল ডিমান্ড বেড়েছে, তার কারণটা এটা যে জিওপলিটিক্যাল টেনশনে গোটা বিশ্ব আচ্ছন্ন হয়ে রয়েছে। ফার্টিলাইজার ইম্পোর্টস $14.5 বিলিয়ন, অর্থাৎ ভারত হাঁসফাঁস করবে যদি না আমরা এই ইম্পোর্ট বিল কমাতে পারি। কল্পনা করতে পারছেন যে আমাদের ব্যালেন্স অফ ট্রেড আমাদের সপক্ষেই নেই, অর্থাৎ আমরা বিপুল পরিমাণ আমদানি করে যাচ্ছি, ততটা রপ্তানি করতে পারছি না। উপরন্তু আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, থ্যাঙ্কস টু জিওপলিটিক্যাল টেনশন। আমাদের ভারতীয় নাগরিক হিসাবে কি কোনো দায়িত্ব নেই যে আমরা এই খরচটা কিছুটা কমাবো? এখন বিদেশে আমাদের কি ঘুরে বেড়াতে হবেই? আমরা কি কয়েক মাসের জন্য এই বিদেশে বেড়ানো কমাতে পারি না? এটা প্রধানমন্ত্রী আবেদন করছেন, উনি জোর করেননি, সবার কাছে আবেদন করছেন। এছাড়া ভেজিটেবলস অয়েল, সেটা উনি বলছেন যে সামান্য কিছুটা কমান, অর্থাৎ যে পরিমাণ আপনারা তেল কনজিউম করেন, ভোজ্য তেল খরচ করেন, কিছুটা কমান। এমনিতেই তেল আমাদের শরীরের পক্ষে মারাত্মক খারাপ, সুতরাং যতখানি কম করা সম্ভব সেটা যদি আমরা করি কম, সেটা আমাদের দেশের কাজে লাগবে, আমাদের দেশের খরচ কমাতে কাজে লাগবে। মনে করুন না যে এটা সংসার, ভারতবর্ষ একটা বড় সংসার, সেখানে মাঝে মাঝে যে কোনো ফ্যামিলির আর্নিং মেম্বার স্ট্রাগল করেন, খরচা সামলাতে হিমশিম তারা খেয়ে যান, তখন সমস্ত সামগ্রিক পরিবারের যারা মেম্বার তারা বলেন ঠিক আছে এই মাসে ততটা খরচ করব না। আমাদের দেশের, আমাদের পরিবারের সবচেয়ে বড়
যিনি, এবং তিনি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, তিনি যদি কিছু বলেন সেটা শুনতে কি আমাদের খুব বড় আপত্তি থাকার কথা রয়েছে? অন্তত এই ক্রাইসিস পিরিয়ডে আমি নিশ্চিন্ত বিশ্বাস করি এটা যে কোনো মানুষ, পার্টি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, তারা এই কথাটি মানবেন, বিশেষ করে এত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথাগুলো। এইবার আমাদের ইন্ডিয়ান ফ্রুট বাস্কেট এপ্রিল মাসে অবস্থা দেখুন, গোটা মাস ধরে $115 প্রতি ব্যারেল ট্রেড করে গেছে, $115। এবং ফিসকাল ইয়ার 2025-এ সেই জ্বালানি তেল ক্রুড অয়েলের দাম ছিল মাত্র অ্যাভারেজে প্রায় $71 মানে কাছাকাছি, অর্থাৎ 50% বেশি ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে মাত্র 2 মাসের ব্যবধানে। আমাদের পক্ষে কেন, যে কোনো ছোট ছোট অর্থনীতি কেন, চায়না হিমশিম খেয়ে যাচ্ছে এই ধরনের অ্যাটাক অন ক্রুড অয়েল, থ্যাঙ্কস টু আমেরিকা, থ্যাঙ্কস টু ইরান, দুটো দেশই সমানভাবে দোষী বর্তমানে। গোটা ছোট ছোট অর্থনীতিগুলো এইভাবে চলতে শুরু করে না, ডেস্ট্রয়েড হয়ে যাবে। কেবলমাত্র ভারতবর্ষ এত রেজিলিয়েন্ট একটা অর্থনীতি, এত শক্তিশালী একটা অর্থনীতি বলে এখনো অবধি টিকে রয়েছে। ছোট ছোট অর্থনীতিগুলোর বেহাল অবস্থা রয়েছে। আমরা তেল দিয়ে বাংলাদেশকে বাঁচাবার চেষ্টা করছি, আমরা নেপালকে ফার্টিলাইজার দিয়ে নেপালকে বাঁচাবার চেষ্টা করছি, শ্রীলঙ্কাকে বাঁচাবার চেষ্টা করছি, মালদ্বীপসকে বাঁচাবার চেষ্টা করছি, আমাদের নিজস্ব ঘরোয়া সমস্যা থাকা সত্ত্বেও। এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি সমস্ত তার কর্তব্য, একজন প্রকৃত অভিভাবক হিসেবে সমস্ত কর্তব্য পালন করে চলেছেন। এইবার আজকের দিনে এই যে প্রধানমন্ত্রী বিগতকাল ঘোষণা করলেন না যে সোনা দয়া করে কিনবেন না 1 বছরের জন্যে, দয়া করে ফার্টিলাইজার ব্যবহার অন্তত 50% কমিয়ে দিন। তারপর আজকের জুয়েলারি স্টকসগুলোর অবস্থা কি দেখুন, একটা স্টকের সুবিশাল পতন হয়েছে। কল্যাণ জুয়েলার্স 9.5% লাস্ট যখন ট্রেড করছিল পতন নিয়ে, টাইটান কোম্পানি 6.5% পতন, গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল 4.5%-এর কাছাকাছি পতন, পিএন গ্যাডলিল 8.5%, সেনকো গোল্ড 8.8% পতন, থ্যাঙ্গামাইল জুয়েলারি 5.6% পতন, রাজেশ এক্সপোর্টস প্রায় 4.5%-এর পতন নিয়ে ট্রেড করছিল। ফার্টিলাইজার স্টকসগুলোর কথা বলছেন, অবস্থা দেখুন, করোমন্ডল ইন্টারন্যাশনাল 3.5% পতন, দীপক ফার্টিলাইজার 5%-এর উপর পতন, গুজরাট স্টেট ফার্টিলাইজার 2.64% পতন, ন্যাশনাল ফার্টিলাইজার্স 2.65% পতন, প্যারাদীপ ফসফেটস 3.4% পতন, আরসিএফ প্রায় 3.5% এবং টাটা কেমিক্যালস 3%-এর কাছাকাছি পতন চলে এসেছে। আজকে কোন সেক্টরটা ছেড়ে কোন সেক্টরটার কথা বলবেন? নিফটি আজকে 1.5%-এর উপর পতন, কোনো মতে 23,800-র ওপর বন্ধ হয়েছে, কোনো মতে, অর্থাৎ 371 পয়েন্টে লাস্ট ট্রেড করছিল, 371 পয়েন্ট পতন নিয়ে। সেন্সেক্স 1340 পয়েন্টের ওপর পতন, প্রায় 1.2% পতন নিয়ে ট্রেড করছিল। এবং এটা মিড মার্কেট ডেটা, পরিবর্তন হতে পারে, দয়া করে ডেটা চেক করে নেবেন, ডেটা ভেরিফাই করে নেবেন। নিফটি ব্যাংক লাস্ট ট্রেড করছিল 1.63%, নিফটি অটো প্রায় 2%-এর কাছাকাছি পতন নিয়ে। এর মধ্যে টাটা মোটরসের যে দুটো ভার্টিকালস, অর্থাৎ দুটো আলাদা আলাদা কোম্পানি হয়ে গিয়েছে এখন, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস, টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস, দুটোই 4%-এর ওপর পতন। এছাড়া বিএসসি ক্যাপিটাল গুডস 2%-এর উপর পতন, বিএসসি কনজিউমার ডিউরেবলস প্রকৃত অর্থে ঘা খেয়েছে, 4.5%-এর কাছাকাছি পতন। অয়েল অ্যান্ড গ্যাস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন কোম্পানি, সেটা 2%-এর বেশি পতন হয়েছে খুব স্বাভাবিকভাবে। যদি মানুষ পেট্রোল ডিজেল না ব্যবহার করেন, রিলায়েন্স যেটা এশিয়ার সবচেয়ে বড় রিফাইনারি, খুব স্বাভাবিকভাবে তার উপর চাপ পড়বে। এছাড়া তেলের দাম যেভাবে উত্থান ঘটেছে, আপস্ট্রিম কোম্পানিজগুলো লাভবান হবে, কিন্তু ডাউনস্ট্রিম কোম্পানিজগুলো আঘাতপ্রাপ্ত হবে, যেটা রিলায়েন্সের ক্ষেত্রেও ঘটছে। যদিও রিলায়েন্স তার কিছুটা তেল উত্তোলন করে বটে, নিজস্ব তেলের তাদের অয়েল ফিল্ডস রয়েছে বটে, কিন্তু তার অধিকাংশ মূল ব্যবসাটাই হচ্ছে অয়েল টু কেমিক্যালস, অর্থাৎ রিফাইনিং ব্যবসা, সেখানে ঘা খাচ্ছে রিলায়েন্স ডাউন। হেলথ কেয়ার আজকের সামান্য উঠেছে 0.58%। ডলারের কি অবস্থা দেখুন, ডলার আরো বেশি শক্তিশালী, টাকার তুলনায় 0.74% উত্থান, লাস্ট ট্রেড করছিল 95.14 টাকায়। এই বছর কেবলমাত্র 2026-এ ডলার শক্তিশালী হয়েছে টাকার তুলনায় 11.9%। কিচ্ছু বলার নেই। ক্রুড অয়েল 2.4% উত্থান নিয়ে আজকে ট্রেড করছিল,
$97.72। এই তথ্য আমি নিয়েছি ট্রেডিং ইকোনমিক্স থেকে, এবং এই যে আগের যে ডেটাগুলো সেগুলো আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে। ব্রেন্ট ক্রুড সেটা $100 ওপর পৌঁছে গেছে, 100.8 প্রতি ব্যারেল ট্রেড করছিল, সেটাও প্রায় 2.5% উত্থান নিয়ে ট্রেড করছিল। এই মুহূর্তে আজকের যতগুলো খারাপ খবর হওয়া সম্ভব সমস্ত একসঙ্গে এসে জুড়ে বসেছে। একটা জিনিস নিশ্চিন্ত থাকুন, আমেরিকা সমস্ত অর্থনীতিকে শেষ করে দিতে এসছে। যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চায়নার যিনি প্রিমিয়ার তার যদি কোনো সদার্থক বৈঠক না হয়, যদি ইরান এখনো স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে রাখে, যদি ইসরায়েল এবং আমেরিকা আবার যৌথ আক্রমণ চালায় ইরানের ওপর, এবং ইরান প্রত্যুত্তরে যদি আমেরিকান আর্মি অ্যাসেটসগুলো ডিস্ট্রয় করতে থাকে বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশে, এবং মধ্যপ্রাচ্য দেশের বিভিন্ন তেল এবং গ্যাস টার্মিনালসগুলোর উপর আঘাত হানে, এবার একটা জিনিসের জন্য তৈরি হয়ে যান যে এদেরও ধৈর্য রয়েছে, ধৈর্যের একটা বাঁধ রয়েছে এই মধ্যপ্রাচ্য দেশগুলো। তারা কিন্তু এবার ইরানকে সরাসরি আক্রমণ করে ফেলবে, তখন তারা আর কোনো আতঙ্কের মধ্যে থাকবে না। আগে তো নিজের জনগণকে প্রোটেক্ট করবে, তারপর তো অন্য কথা, তারপর অন্য কিছু ভাববে। বর্তমানে সেই অবস্থাই হয়ে দাঁড়িয়েছে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে ইউনাইটেড আরব এমিরেটস তারা ইসরায়েলের কাছে সাহায্য নিয়েছে, যাতে ইসরায়েল তারা অ্যান্টি মিসাইল যে টেকনোলজি রয়েছে সেটা ইউনাইটেড আরব এমিরেটসে বসিয়ে দেয়। কারণ লাগাতার ইউনাইটেড আরব এমিরেটসের অয়েল এবং গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে চলেছে ইরান। সমস্ত দেশ তিতিবিরক্ত হয়ে রয়েছে আমেরিকার এই হেন আচরণে। ইরানের কাছে কাকুতি মিনতি করছে। এতদিন ঠিক ছিল, ইরানের প্রতি সহানুভূতি ছিল, কিন্তু আগে ভাই আগে নিজের জনগণ বাঁচবে, তারপর আমরা বন্ধুত্বের কথা ভাববো। বর্তমানে বন্ধুত্বের কথা আসছে না। আপনি বাঁচলে বাপের নাম বলে একটা কথাই রয়েছে বাংলায়। বর্তমানে ভারতবর্ষের সেই অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী কেবলমাত্র আমাদের সতর্ক করেছেন, ওয়ার্ক ফ্রম হোমের কথা বলেছেন। ভবিষ্যতে যদি তেলের দাম আরও বৃদ্ধি হয়, যদি গ্যাস আরও বৃদ্ধি হয়, তাহলে সরকারের আর কোনো উপায় থাকবে না পেট্রোল এবং গ্যাসের দাম বাড়ানো ছাড়া। এটার জন্য মানসিকভাবে তৈরি হয়ে থাকুন। যে এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের কয়েকটা কোম্পানিতে ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইন্ডাস্ট্রি অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বা কোনো অ্যাসেটের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটের বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।